শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছে। তো আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি তোমাদের পদার্থ বিজ্ঞানের বল অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে একটু অংশ আলোচনার জন্য বা একটি পাঠ আলোচনার জন্য বলতে পারো। তো পাঠ শিরোনামটা কি হবে সেটা তোমরাই বলবে। আমার হাতে কি দেখতে পাচ্ছ? সবাই চলে খেলনা গাড়ি, তাই তো? খেলনা গাড়ি আমরা সবাই খেলেছি বা চালিয়েছি, কিন্তু বাস্তব জীবনে আমরা বিভিন্ন গাড়িতে কম বেশি সবাই উঠেছি, যদিও নিজের সবাই চালাইনি। তো মসৃণ রাস্তায় গাড়ি চালাতে সহজ নাকি অমসৃণ রাস্তায় গাড়ি চালানো সহজ, নাকি পিচ ঢালা রাস্তায় গাড়ি চালানো সহজ? এটা তোমরা কি অনুভব করেছো কখন? করেছো। এখন আমার কথা হচ্ছে যে আমরা রাস্তায় যখন গাড়ি চালাই বা গাড়িতে যখন চড়ি, তখন যদি রাস্তা এবড়ো থেবড়ো হয়, পিচ যদি ভেঙে যায় বা ইট যদি ভাঙা থাকে, তাহলে আমাদের গাড়ি চালাতে কষ্ট হয় বা সহজে চালাতে পারে না ড্রাইভার। এটা আমরা সবাই লক্ষ্য করেছি। কিন্তু রাস্তাটি যদি পিচ ঢালা হয় এবং রাস্তায় যদি কোনো বড় ধরনের এবড়ো থেবড়ো গর্ত না থাকে, তাহলে সহজেই স্মুথলি আমরা গাড়ি চালাতে পারি বা আমরা গাড়িতে চড়তে পারি। আবার যদি রাস্তা অতিরিক্ত মসৃণ হয়ে যায় এবং রাস্তা যদি ভিজে যায় বৃষ্টিতে, তখন ওই ভেজা মসৃণ রাস্তায় গাড়ি চালাতে গেলে আমাদের চাকা গাড়ির পিছলে যায়। তারপরে অতিরিক্ত মসৃণ বৃষ্টি ভেজা রাস্তায় গাড়ি চালানো অনেক দুরূহ। আবার অমসৃণ অর্থাৎ এবড়ো থেবড়ো রাস্তায় গাড়ি চালানো কঠিন, কিন্তু পিচ ঢালা রাস্তায় গাড়ি চালানো সহজ। এর কারণ বলতে পারবে? এর কারণ এর কারণ হচ্ছে ঘর্ষণ। আমরা যখন ইঞ্জিন স্টার্ট দেয়া হয়, তখন গাড়ি সামনের দিকে যায়, অর্থাৎ জ্বালানির দহনের ফলে সে সামনে এগিয়ে যায় বা গতি প্রাপ্ত হয়। ঠিক গতির বিপরীতে সবসময় একটি বল কাজ করে, যেটি হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি হবে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। হ্যাঁ, আমরা আজ ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় ঘর্ষণ বল। এটি কখন কাজ করে? এটি গতিশীল বস্তুর গতির বিপরীতে কাজ করে। ক্লিয়ার? এখন ঘর্ষণ বলের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি বা ঘর্ষণ বল কাকে বলে আমরা কিভাবে বলতে পারি? যখন দুটি বস্তু একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করে বা গতিশীল হয়, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে আমি হাতে হাত ঘষলাম, তাহলে দুইটা হাতের তালু স্পর্শ করল, আমার হাত গরম হয়ে গেল, কারণ এই দুইটা তালুর স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়েছিল। এই বাধার কারণে আমার তাপ উৎপন্ন হয়েছে। ঠিক বাস্তব জীবনে আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি চালাই বা রাস্তা দিয়ে গাড়িতে চড়ি, তখন আমাদের গতির বিপরীতে একটি বল কাজ করে সবসময়, সেটি হচ্ছে ঘর্ষণ বল। আমি আমার এই খেলনা গাড়িটিকে গতিশীল করে ছেড়ে দিলাম, কি আজীবনই গতিশীল থাকবে? থাকবে না। নিউটনের প্রথম সূত্র বলেছিল যে গতিশীল বস্তু সমুদ্রতে সরল পথে চলতে থাকবে, তবে সেটি ঘর্ষণ বল থাকলে হবে না। ঘর্ষণ বল থাকলে গতিশীল বস্তু চলতে চলতে গতির বিপরীতে ঘর্ষণ বল থাকার কারণে এক সময় স্থির হয়ে যাবে বা দাঁড়িয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম ঘর্ষণের প্রভাব রয়েছে গতির উপরে। এই কারণে আমরা
ঘর্ষণের সংজ্ঞা বলবো যে যখন একটি বস্তু অপরটির উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিপরীতে বা গতির বিরুদ্ধে যে বাধার উৎপত্তি হয় তাকে ঘর্ষণ বল। ক্লিয়ার? অবশ্যই তোমরা খাতায় লিখে নিবে। তাহলে এবার আসি, এই ঘর্ষণ বল কয়েক ধরনের হতে পারে। আমাদের বাস্তব জীবনে আমি দাঁড়িয়ে আছি, একটি ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি, এটাও কিন্তু আমার একটা ঘর্ষণের কারণে, নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের কারণে দাঁড়িয়ে আছে, এটাও এক ধরনের ঘর্ষণ। এটাকে বলি আমরা স্থিতি ঘর্ষণ। আমি একটি চিত্র দেখাই, আমার কাছে একটি পোস্টার পেপার আছে। একটা ভারী বস্তু একটি তলের উপরে রাখা আছে। বস্তুটি কিন্তু সবসময় ওই তলের উপর বল প্রয়োগ করে আছে, আর তলটি কিন্তু ওই তলও বিপরীত দিকে বল, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে আছে। এই কারণেই ওই বস্তুটি তলের উপরে রাখা সম্ভব হয়েছে। তাহলে আমারও এই মাটির উপরে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়েছে, মাটিও আমার উপরে বল প্রয়োগ করেছে, প্রতিক্রিয়া বল। আমি মাটির উপরে বল প্রয়োগ করেছি, মাটি আমার উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করেছে। এই কারণে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ। কি বলবো? স্থিতি ঘর্ষণ। আর এখানে তাহলে যখন বস্তুর উপর বল প্রয়োগ আমরা না করলাম তখন সেটা স্থিতি ঘর্ষণ ছিল। যখন আমি বস্তুটিকে বল প্রয়োগ করে গতিশীল করলাম তখন বস্তুটি কিন্তু ওই তলের উপর দিয়ে চলবে বা চলতে চেষ্টা করবে। তাহলে সেই তখনও গতির বিপরীতে যে বাধাটা পাওয়া যাবে সেটিকে বলবো গতি ঘর্ষণ। তাহলে আমরা দেখলাম কি স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ। এই একই উদাহরণ থেকে, এই একটা চিত্র থেকে আমরা দুইটা ঘর্ষণের উদাহরণ পেতে পারি। বস্তু যদি স্থির থাকে কোনো তলের উপরে তখন ওই বস্তুর ক্রিয়া বল এবং তলের প্রতিক্রিয়া বল মিলে এখানে স্থিতি ঘর্ষণ বল কার্যকর হয়েছে। আর ওই বস্তুটিকে যদি বল প্রয়োগে গতিশীল করা হয় তখন আমার ক্রমাগত বল দিয়েই যেতে হবে বস্তুকে গতিশীল রাখতে গেলে। আর আমি যেই বল প্রয়োগ বন্ধ করে দেবো বস্তুটি থেমে যাবে। তার মানে বস্তু গতির বিপরীতে একটা বল কাজ করছিল। এটা হচ্ছে গতি ঘর্ষণ। আরো দুই ধরনের ঘর্ষণ বল রয়েছে। ঘর্ষণ বলকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। এক, স্থিতি ঘর্ষণ। দুই, গতি ঘর্ষণ। তিন, আবর্তন ঘর্ষণ। চার হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এইখানে একটি মার্বেল, গতিশীল মার্বেল, একটি মার্বেলকে আমি গতিশীল করে ছেড়ে দিলাম। মার্বেলটি ওই মেঝের উপর দিয়ে গড়িয়ে 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 সামনে এগিয়ে যাবে। এটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ, অর্থাৎ আবর্তনের মাধ্যমে ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে যাবে। আগে আমি এই বস্তুটিতে বল প্রয়োগ করেছিলাম, বস্তুটি সামনে এগিয়েছিল, কিন্তু ঘুরতে ঘুরতে এগোয়, আবর্তনের মাধ্যমে এগোয়। এটা আবর্তন, মার্বেলটি আবর্তনের মাধ্যমে এগোচ্ছে। এবং মার্বেলটি আবর্তন করতে করতে সামনে এগোতে এগোতে এক সময় থেমে যাবে। তার মানে মার্বেলেরও গতির বিপরীতে একটি বল কাজ করেছে, যেটি হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। আরেকটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা, একটি প্যারাশুট। প্যারাশুট দিয়ে একজন ব্যক্তি উপর থেকে নিচে নামছেন। উপর থেকে প্যারাশুটের মাধ্যমে একজন ব্যক্তি নিচে নামছেন। তাহলে এটাকে আমরা বলছি কি প্রবাহী ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ কি বুঝলাম? যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকবে কিন্তু স্থির অবস্থায় থাকবে, বস্তুটি কোনো তলের উপরে বা কোনো একটি অবস্থানে স্থির অবস্থায় থাকবে। গতি ঘর্ষণ বললাম একটি বস্তু গতিশীল থাকবে আর একটি স্থির মাধ্যমের উপরে বা স্থির তলের উপরে। আবর্ত ঘর্ষণে কি দেখলাম? কোনো তলের উপর দিয়ে একটি বস্তু গড়িয়ে 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 যেতে যেতে একসময় থেমে যাবে।
প্রবাহী ঘর্ষণ দেখলাম প্যারাশুট কাপড় দিয়ে একজন উপর থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো নির্দিষ্ট উচ্চতায় ছিলেন, প্লেন বা হেলিকপ্টার থেকে প্যারাশুট দিয়ে নিচে নামছেন, এটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে আমরা ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ প্রকারভেদ শিখলাম। এবার ঘর্ষণ আমাদের বাস্তব জীবনে কতটা কার্যকর। ঘর্ষণ আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিটা ক্ষেত্রে ঘর্ষণ বল আমাদের প্রয়োজন লাগে। কারণ আমরা গাড়ি চালাতে গেলে ঘর্ষণ বলের প্রয়োজন আছে, আমাদের হাঁটতে গেলে চলতে গেলে সবকিছুতে ঘর্ষণ বলের প্রয়োজন আছে। এই ঘর্ষণ বল না থাকলে আমরা গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারতাম না, নিয়ন্ত্রণ হারিয়ে একসময় দুর্ঘটনার মুখে পড়তাম। আবার ঘর্ষণ বলের অপ্রয়োজনীয় দিকও আমাদের রয়েছে। আমরা কয়েকটি অপ্রয়োজনীয় দিকের কথা বলবো। ঘর্ষণ বলের অপ্রয়োজনীয় দিক তোমরা বলতে পারবে একটাও? ঘর্ষণ বলের কারণে অনেক সময় দেখেছি আমরা অতিরিক্ত তাপশক্তি উৎপন্ন। তোমরা পাওয়ার টিলার চলতে দেখেছো নিশ্চয়ই, দেখেছো পাওয়ার টিলার চলতে 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 ওই ইঞ্জিনের প্রত্যেকটা যন্ত্রাংশ একে অপরের সাথে ঘর্ষণ হয়। এই জন্য একসময় ইঞ্জিনটা গরম হয়ে যায়, তখন ইঞ্জিনটাকে পানি দিয়ে ঠান্ডা করতে হয়। তাহলে ঘর্ষণ বলের কারণে অতিরিক্ত তাপশক্তি উৎপন্ন হয়, গাড়ির ইঞ্জিন গরম হয়ে যায়, তাপশক্তির অপচয় হয়। এরকম কিছু ক্ষতিকর দিক আছে বা অপ্রয়োজনীয় দিক আছে, কিন্তু এর অপ্রয়োজনের থেকে প্রয়োজনটাই বেশি। এই জন্য আমরা ঘর্ষণ বলকে প্রয়োজনীয় উপদ্রব বলে থাকি। তাহলে ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই ক্লাসটি বুঝতে পেরেছি। সকলকে ধন্যবাদ। পরে আবার দেখা হবে কোনো ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।